জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বন্যা ইস্যুতে ভারতের হাই কমিশনারকে ডাকলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আকস্মিক বন্যায় দেশের ৮ জেলা এখন পানির নিচে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ত্রিপুরার গোমতী নদীর উজানের ভারতের ডাম্বর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এমন পরিস্থিতিতেই ভারতের হাই কমিশনারকে ডাকলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবারে জানাবো আয়নাঘরের সঙ্গে কারা জড়িত জানতে চায় মানবাধিকার কমিশন। আয়নাঘর নামের গোপন বন্দিশালার বাস্তব অবস্থা, পরিচালনাকারী, আটক ব্যক্তিদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এদিকে ডুবে গেছে পারিবারিক কবরস্থান, মরদেহ নিয়ে বিপাকে স্বজনরা। বন্যার পানিতে পারিবারিক কবরস্থান ডুবে যাওয়ায় এক যুবককে ১.৫ কিলোমিটার দূরে অন্য আরেক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ৬ জেলায় বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কোলাউড়া বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারে থাকছে শেখ হাসিনা এবং তার বোনের লাল পাসপোর্ট ইনভ্যালিড। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার এবং সংসদ সদস্যদের লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান বিবিসি বাংলাকে বলেন, পদে না থাকলে তিনি আর লাল পাসপোর্ট পাবেন না। পদের বিপরীতে লাল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়, ফলে সেটা আর পাবেন না তারা। লাল পাসপোর্ট প্রত্যাহার করা হলে কেউ আর তা ব্যবহার করতে পারবেন না বলে জানান মশিউর রহমান। কারণ এই প্রত্যাহার অনলাইনে করা হয়েছে। আমাদের এটা তো ই পাসপোর্ট, এটাকে সিস্টেম থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন আমাদের ইমিগ্রেশন দিয়ে এই পাসপোর্ট দিয়ে কেউ যেতে পারবেন না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ১১ পুলিশ নিহত। পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের রহিম খান ইয়ার এলাকায় কাচা শহরে এ হামলা চালানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বন্যা ইস্যুতে ভারতের হাই কমিশনারকে ডাকলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আকস্মিক বন্যায় দেশের ৮ জেলা এখন পানির নিচে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ত্রিপুরার গোমতী নদীর উজানে ভারতের ডাম্বর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছিলেন। এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বন্যার বর্তমান পরিস্থিতির বিষয়টি বাস্তবসম্মত নয় বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারত নদ নদীর পানি প্রবাহের তথ্য উপাত্ত নিয়মিতভাবে দিলেও তাদের বাঁধ খুলে দেওয়ার সংক্রান্ত তথ্য উপাত্ত কখনই দেয় না। বাঁধ সংক্রান্ত তথ্য উপাত্ত দেওয়ার জন্য বাংলাদেশ অনেক আগে থেকে ভারতকে প্রস্তাব দিয়ে রেখেছে। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে দুদেশের মানুষের শান্তি, প্রগতি এবং উন্নয়নের জন্য হাই কমিশনার ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় হাই কমিশনকে ডেকে প্রধান উপদেষ্টা বলেন যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ভারতের ডাম্বর বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক বার্তা দিতে পারত ভারত। তাহলে বাংলাদেশ আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত, জনজীবনের ভোগান্তি এবং ক্ষয়ক্ষতি লাঘব করা যেত। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা এবং পূর্ব প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে ভারত খুলে দিয়েছে তাদের বাঁধ। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বন্যার কারণ জানতে চাওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম সাংবাদিকদের বলেন, বন্যা আকস্মিকভাবেই হয়েছে বলে ধারণা করছি। ভারত বাঁধ খুলে দিয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এনে উপদেষ্টা পরিষদে বৈঠক হয়েছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি। ভারত পানি ছেড়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা তথ্য আমাদের কাছে নেই। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা হচ্ছে। ভারতের হাই কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টা এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠক করেন। আয়নাঘরের সঙ্গে কারা জড়িত জানতে চায় মানবাধিকার কমিশন। আয়নাঘর নামে গোপন বন্দিশালার বাস্তব অবস্থা,
পরিচালনাকারী আটক ব্যক্তিদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এসব তথ্য জানতে চেয়েছে কমিশন। 25 সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এসব তথ্য সংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে এবং আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে আয়নাঘর সম্পর্কিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ সময় আরও কোনো ব্যক্তি নির্যাতন ছেলে আটক থাকলে দ্রুত মুক্ত করা এবং আয়নাঘর তৈরির নেপথ্যের কারিগরদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকারের পতনের পরের দিন থেকে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই পরিবারের কাছে ফিরতে শুরু করেছেন। এতে গত 1.5 দশকে সরকারের গুমের ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন আয়নাঘরে আটক ব্যক্তিদের সাক্ষাৎ থেকে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত নির্মম এবং অমানবিক। কমিশন বলছে, কোনো ব্যক্তি অপরাধ করলে বাংলাদেশের সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্য আদালতে দ্রুত বিচার করবার বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও আয়নাঘরের বন্দীদের বিচারের সম্মুখীন না করে বছরের পর বছর গোপনে আটক করে রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের গোপন বন্দিশালা বছরের পর বছর আটকে রেখে বন্দীদের যে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে তা একাধারে সংবিধান এবং আইনের শাসন পরিপন্থী, মানবাধিকারের চরম লঙ্ঘন। বিনা বিচারে আটক থাকার ফলে বন্দীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বন্দীদের প্রত্যেককে ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার। ডুবে গেছে পারিবারিক কবরস্থান, মরদেহ নিয়ে বিপাকে স্বজনরা। বন্যার পানিতে পারিবারিক কবরস্থান ডুবে যাওয়ায় এক যুবককে 1.5 কিলোমিটার দূরে অন্য আরেক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিক নোয়াখালীর কবিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরজু ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, আরজু আগে থেকেই অসুস্থ ছিল। বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে কুমিল্লা পৌঁছলে মারা যায়। বন্যার পানির জন্য তার লাশ খাটিয়ায় নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। কবিরহাট পৌরসভার সাবেক মেয়র তালাবক্স তাহের টিটু বলেন, আরজুর পারিবারিক কবরস্থান কোমর পানিতে নিমজ্জিত, এজন্য তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। 6 জেলায় বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কোড়াউলা উপজেলায় বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জে সেনাবাহিনীর 5টি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার শুধু ফেনী জেলার পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে সেনা সদস্য মোতায়েন ছিল। বৃহস্পতিবার আরও 5টি জেলায় উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, 11 পুলিশ নিহত। পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 পুলিশ নিহত এবং 7 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকায় কাঁচা শহরে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকায় মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়। তবে এ পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়শই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতরা গ্রাম এবং জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। অপহরণ করে প্রায় তারা মুক্তিপণ আদায় করে। বিগত কয়েক বছরে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। তবে একক কোনো হামলায় এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাই প্রথম। এ হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে গতকালই পাঞ্জাবের একটি স্কুল বাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 2 শিশুসহ নিহত এবং 6 জন আহত হয়েছেন। এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ওই বাসের চালককে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। শত্রুতা থেকে এ হামলা হয়ে থাকতে পারে।